Hello everyone, Assalamu alaikum. This is Naim. I hope you are keeping well. I am also pretty well by the grace of Almighty Allah. Firstly, I would like to thank my honorable teacher Aisal Hasib sir and Saiful Saif sir for giving me a big opportunity and also love welcome to my lovely audience. দূরে কিংবা কাছে শহর কিংবা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে যে যেখান থেকে নিউরন নার্সিং কোচিং সেন্টারের ফ্রি সেমিনার ক্লাসে যুক্ত হয়ে যাচ্ছ, ফার্স্টে কমেন্টের মাধ্যমে জানাই দিবা যে আজকে লাইভ ক্লাসের সাউন্ডটা তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমার পিছনে রাখা যে বোর্ডটা রয়েছে বোর্ডটা তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা সবাই দ্রুত একটু কমেন্টের মাধ্যমে জানাই দাও। আর তোমরা যারা সেকেন্ড টাইমার এডমিশন নিতে চাচ্ছ এবং যারা এইচএসসি 2025 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরা একটা ভালো গাইডলাইন পাবার জন্য ভালো সেরা মানের একটা কোচিং সেন্টার চাচ্ছ, তোমাদের জন্য নিউরন নার্সিং কোচিং সেন্টার হতে পারে বেস্ট একটা অপশন। কারণ এখানে রয়েছে যোগ্য টিচার প্যানেল এবং এখানের বই এবং লেকচার শিটগুলো খুবই তথ্যবহুল এবং সাজানো গোছানো, যেগুলো তোমাদের হাতে থাকলে তোমাদের প্রিপারেশন যাত্রাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। সো তোমরা যারা নার্সিংয়ে ক্যারিয়ার করতে চাচ্ছ, এইচএসসি পরীক্ষা শেষ করে অথবা সেকেন্ড টাইমের প্রস্তুতি নিচ্ছ, তোমরা অবশ্যই নিউরন নার্সিং কোচিং সেন্টারের অনলাইন অথবা অফলাইন ব্যাচে, তোমরা জানো আমাদের সারা বাংলাদেশে কিন্তু 50 ঊর্ধ্ব ব্রাঞ্চ রয়েছে। হেড অফিস ঢাকা ফার্মগেট ব্রাঞ্চ, এছাড়াও বাংলাদেশে 50টা ব্রাঞ্চ রয়েছে। তোমরা যে যেখানে ভর্তি হতে চাও যোগাযোগ করে আমাদের এই পেজে অথবা আমাদের যখন প্রশ্ন পড়াবো এখানে স্ক্রিনে কিছু নাম্বার আসবে, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। ভর্তি হওয়ার সাথে সাথে তোমাদের তথ্যবহুল গাইড এবং আমাদের যে কোচিং সেন্টারের লেকচার শিটগুলো রয়েছে এই লেকচার শিটগুলো একেবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাচ্ছ। সো কোনোভাবেই দেরি না করে দ্রুত আমাদের অনলাইন এবং অফলাইনে যেভাবে পারো তোমরা যোগাযোগ করে ভর্তি নিশ্চিত করবা। মর্নিং শিফটের ব্যাচে ফার্ম গেটে ভর্তি চলতেছে। তোমরা যারা সকালের ব্যাচটাই করতে চাও কোচিংটা, তারা অবশ্যই এই জুলাই মাস শেষ হবার আগেই যোগাযোগ করবা। কারণ আমাদের 2-3 দিনের মধ্যে কিন্তু মর্নিং শিফটের ব্যাচ ক্লোজ করে বিকালের ব্যাচে চলে যাব। সো যারা ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করবা। সবাই একটু ক্লিয়ার করো আমাকে যে লাইভ ক্লাসের সাউন্ডটা প্রপারলি শোনা যাচ্ছে কিনা এবং আমার পিছনে রাখা যে বোর্ডটা রয়েছে বোর্ডটা তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। আজকে আন্তর্জাতিক পাঠের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা সমাধান করব। এগুলো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তোমাদের অনেকেরই জানা। অবশ্যই তোমরা আমি প্রশ্ন করার সাথে সাথে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবা। সবাই একটু দ্রুত আজকের ক্লাসটা শেয়ার করে দিব ফ্রেন্ডদের মধ্যে এবং যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে অথবা নার্সিংয়ে ক্যারিয়ার করতে চাচ্ছে তাদেরকে একটু শেয়ার করে ক্লাসটা করার সুযোগ করে দিব। দেশ সেরা টিচার প্যানেল এবং দেশ সেরা মেন্টরদের নিয়ে কিন্তু এই নার্সিং কোচিং সেন্টার নিউরন নার্সিং কোচিং সেন্টারটা সাজানো। সো কারো যেন ভুল না হয়, সেকেন্ড টাইম অথবা 2025-এ যারা প্রিপারেশন নিবা দ্রুত ভর্তি হয়ে যাবা। আজকের ফার্স্ট প্রশ্ন যেটা আন্তর্জাতিক পাঠ থেকে, তোমরা সবাই জানো যে বিভিন্ন দেশের মুদ্রার নাম থেকে কিন্তু তোমাদের নার্সিং পরীক্ষায় প্রশ্ন হয়। তোমরা সবাই একটু জানাবা যে ভুটানের মুদ্রার নাম কি। সবাই একটু দ্রুত জানাবা যে ভুটানের মুদ্রার নাম কি। সবাই একটু দ্রুত জানাবা। বিভিন্ন দেশের মুদ্রার নাম থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং তোমরা জানো যে আমি যেই প্রশ্নটা পড়াই তোমাদেরকে, এই প্রশ্নটার 4টা অপশন নিয়েই আলোচনা করি এবং এই 4টা অপশনই খুবই গুরুত্বপূর্ণ। সো তোমাদের আগেই বলেছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা একটা তোমাদের নোট খাতা থাকবে। সেই নোট খাতায় কিন্তু সবকিছু তোমাদের টুকে রাখতে হবে। বিকজ একটা টিচার যখন অনলাইনে বলো অফলাইনে বলো একটা লেকচারে সম্পূর্ণ পড়ায় না, যতটুকু গুরুত্বপূর্ণ তোমার কাজে লাগবে অতটুকুই পড়ায়। সো একটা সময় যখন তোমরা পরীক্ষার সেন্টারে যাবা তখন চিন্তা করবা যে টিচার কোনগুলো ফোকাস করছিল, বেশি ইম্পর্টেন্স দিছিল, এগুলো দেখার জন্য কিন্তু নোট খাতাটা তোমার লাগবে। কারণ সব ক্লাস তুমি তখন খুঁজেও পাবা না। ঠিক আছে, ওকে। আজকের ক্লাসটা যারা শেয়ার করবা প্রত্যেকেই কিন্তু শেয়ার ডান লিখবা। আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। অনেক গ্রুপই ক্লাস কিন্তু পৌঁছায় নাই। তোমরা যদি পারো মেসেঞ্জার যেসব গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে তোমরা কাইন্ডলি একটু যদি দিয়ে দাও তাহলে কিন্তু সবাই আমাদের সাথে ক্লাসটিতে যুক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে,
সবাই একটু চেষ্টা করবা যাতে তোমাদের সহপাঠী যারা আছে সেকেন্ড টাইম এডমিশন নেওয়ার কথা ভাবছে সবাই যাতে আমাদের সাথে ক্লাসটিতে যুক্ত হয়ে যেতে পারে, সবাই যাতে আমাদের সাথে ক্লাসটিতে যুক্ত হয়ে যেতে পারে এই দিকটা তোমরা একটু নিশ্চিত করবা। পাশাপাশি এখানে হচ্ছে প্রশ্নের অ্যান্সারটা করবা, যারা 4টা অপশনেরই অ্যান্সার পারো তোমরা আস্তে আস্তে বলা শুরু করে দাও। যারা 4টা অপশনেরই অ্যান্সার তোমাদের জানা তোমরা একটু কাইন্ডলি জানাবা, ঠিক আছে? ওকে, তাহলে দেখো প্রশ্ন ছিল ভুটানের মুদ্রার নাম কি। আমরা সবাই মোটামুটি জানি যে ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। ভুটানের মুদ্রার নাম কি? গুলট্রাম। ওকে, যদি আমাদের এখানে ভুটানের মুদ্রার নামটা না এসে, কথার কথা ধরো আমাদের ভুটানের মুদ্রার নামটা যদি না এসে প্রশ্নটা যদি এমন হইতো, তোমাদেরকে যদি বলা হইতো জাপানের মুদ্রার নাম কি, তাহলে অ্যান্সার কি হইতো বলো তো? জাপানের মুদ্রার নামটা যদি আসতো তাহলে কি হইতো? সেটাও আমরা অবশ্যই জানি যে জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। তাহলে ইয়েন কোন দেশের মুদ্রার নাম? জাপান। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে যে ইয়েন কোন দেশের মুদ্রার নাম। আমরা সবাই জানি ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম। বত না, এটা হচ্ছে বাত। যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে বাত কোন দেশের মুদ্রার নাম, বাত কোন দেশের মুদ্রার নাম, এইখানে যে 4টা অপশন আছে এই 4টা অপশনই ভার্সিটি, চাকরি পরীক্ষা, এডমিশন পরীক্ষা, এই পরীক্ষাগুলো আসা প্রশ্ন, ঠিক আছে? এগুলোই তোমাদের জন্য সাজানো হয়েছে। তাহলে দেখো শুরুতে জানলাম ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। তাহলে গুলট্রাম্পের সামনে আমরা ভুটান লিখলাম। ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম। যদি আমাদের প্রশ্ন করা হয় বাত কোন দেশের মুদ্রার নাম, দ্রুত বলো তো বাত কোন দেশের মুদ্রার নাম? অনেকেই তোমরা জানো বাত হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম। যদি প্রশ্ন করা হয় যে থাইল্যান্ডের মুদ্রার নাম কি, তাহলে তোমরা বলবা বাত। ওকে, তাহলে কি বাকি আছে? রিঙ্গিট। তোমরা বলতে পারবা রিঙ্গিট কোন দেশের মুদ্রার নাম? রিঙ্গিট কোন দেশের মুদ্রার নাম? অনেকেই পারবা, দ্রুত একটু বলো তো রিঙ্গিট কোন দেশের মুদ্রার নাম? আমি একটু তোমাদের সাথে ক্লাসে যুক্ত হই, এখন পর্যন্ত আমি দেখি নাই যে কোন কোন শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে। আমাদের সাথে যুক্ত আছে রিমা আক্তার, আফরিন মৌ আমাদের সাথে যুক্ত আছেন, জান্নাতুল মিশকাত আমাদের সাথে যুক্ত আছেন, জেসমিন আক্তার উমা সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম উমা। মায়াবী কলি মায়া আমাদের সাথে যুক্ত আছেন। রিমা আক্তার বলতেছে হচ্ছে বাত হচ্ছে থাইল্যান্ড, ঠিক আছে। সাথী বিন্দু নমস্কার জানিয়েছে ভাইয়া, থ্যাংক ইউ। জান্নাতুল মিশকাত আমাদের সাথে যুক্ত আছে। আচ্ছা, রিঙ্গিট কোন দেশের মুদ্রার নাম যদি বলা হয় সেটাও আপনারা জানবেন, সেটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিট। তাহলে দেখেন একটা প্রশ্ন যখন আমরা পড়তে যাব ওই প্রশ্নটাই যে আপনার পরীক্ষায় আসবে এমন কোনো নিশ্চয়তা নাই, যেহেতু আমি হচ্ছে আপনাদের প্রশ্ন করে দিব না, ঠিক আছে? তার মানে এই প্রশ্ন যেহেতু বিগত সালে আপনাদের আসছে, এর আশপাশ থেকে আনুষঙ্গিক কি কি আসতে পারে সেগুলো নিয়ে যখন আপনি আলোচনা করবেন তখন আর এক্সামিনার আপনাকে বাঁধানোর সাধ্য রাখবে না, কারণ আপনি A to Z সবই জানেন এবং এইগুলোই আসে, এইগুলোই হচ্ছে বারবার রিপিট হয়। যেমন দেখেন ভুটানের মুদ্রার নাম গুলট্রাম্প, এটা আপনাদের নার্সিং পরীক্ষায় অলরেডি 2বার আসছে যে গুলট্রাম্প কোন দেশের মুদ্রার নাম? ভুটানের। জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। ইয়েন কোন দেশের মুদ্রার নাম? জাপানের। বাত কোন দেশের মুদ্রার নাম? এটা অনেকবার রিপিট হয়েছে এডমিশন পরীক্ষায়। তাহলে বাত হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম। রিঙ্গিট, এটাও ইম্পর্টেন্ট, রিঙ্গিট কোন দেশের মুদ্রার নাম? মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিট, রাইট। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাব। এখানে 4টা প্রশ্ন কি পারা যাবে? সাজ্জাদ হোসেন রিয়াদ আছে আমাদের সাথে ভাইয়া, হ্যাঁ। তারপর হচ্ছে আফসা জেমি আছে, মালয়েশিয়ার রিঙ্গিট। নওরিন চৌধুরী আমাদের সাথে যুক্ত আছেন, সাদিয়া আফরিন আমাদের সাথে যুক্ত আছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু দেখি আমরা, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? দেশের কিন্তু হচ্ছে বিভিন্ন রাজধানী সম্পর্কে কিন্তু তোমাদের পরীক্ষায় হচ্ছে প্রশ্ন আসে। যারা এখন পর্যন্ত আজকের ক্লাসটা শেয়ার করো নাই, তোমরা তোমাদের একটু ফ্রেন্ডদেরকে শেয়ার করে জানাই দাও যে অলরেডি কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে, ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো সবাই একটু কাইন্ডলি সবাই একটু কাইন্ডলি হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও, হ্যাঁ? নিজেদের ফ্রেন্ড যারা যারা আছে ফ্রেন্ডদেরকে, এবং যাদের হচ্ছে ফ্রেন্ডরা সেকেন্ড টাইম দিবে বিশেষ করে তাদের ইনবক্সেও হচ্ছে তোমরা পাঠাই রাখতে পারো। এবং শেয়ার করে, অবশ্যই শেয়ার ডান লিখবা, শেয়ার করে। যারা নার্সিংয়ে ফার্স্ট টাইম মিস করেছো, সেকেন্ড টাইম এমন টার্গেটে পড়াশোনা করো যাতে কোনোভাবেই
তোমাদের চান্সটা মিস না হয়, যাতে কোনোভাবেই তোমাদের চান্সটা মিস না হয়, ঠিক আছে? তোমরা সেই লক্ষ্যেই হচ্ছে পড়াশোনা করবা। ওকে, সবাই একটু শেয়ার করে দাও। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সবাই একটু দ্রুত বলো, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? আমরা কি সবাই জানি যে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম প্রত্যেকটা গ্রুপে, তোমাদের যেসব সেকেন্ড টাইম ফ্রেন্ডদের যেসব গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপেই কিন্তু একটু লিঙ্কটা শেয়ার করে দিবা, যাতে করে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে ক্লাসগুলোতে। হ্যাঁ, এবং যারা হচ্ছে পরীক্ষা দিবে তাদেরকে মেনশন করে দাও। সেকেন্ড টাইম যারা দিবে তাদেরকে অবশ্যই মেনশন করে জানাই দিবা। অনেক গ্রুপই হচ্ছে আসলে ক্লাস এখনো শেয়ার করা হয় নাই, যাই হোক, বিশেষ করে মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যারা যুক্ত আছো তারা পেয়েছো। ওকে, ঠিক আছে, চেষ্টা করেছি। হ্যাঁ, দ্রুত একটু জানাও, দ্রুত জানাও অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? তোমরা কি সবাই বলেছো কমেন্টে? একটা না একটা বলতে হবে। তোমরা জানো যে নার্সিং এ কি নাই, নেগেটিভ মার্কিং নাই, তার মানে 100টা কিন্তু দাগাই আসতে হবে। অনেকেই এবছর নার্সিং এ, তোমরা যারা ফার্স্ট টাইমার ছিলা, টাইম ম্যানেজমেন্ট করতে পারো না, যার কারণে কিন্তু চান্স মিস হয়েছে, ঠিক আছে? তো টাইম ম্যানেজমেন্ট করতে হবে। একটা প্রশ্ন দেখার সাথে সাথে যদি উত্তর জানা থাকে উত্তরটা দিবা, না হলে ওটা নিয়ে ঘাটাঘাটি করার দরকার নাই, নেক্সট প্রশ্নে চলে যাবা, এরকম। আর যেহেতু নার্সিং এ নেগেটিভ মার্কিং নাই, সো তোমাকে আনসার কোনো না কোনো একটা করতেই হবে, শুধু শুধু ফাঁকা রেখে লাভ কি, ঠিক আছে? তো অ্যান্সারের উপর ঝাঁপ দিয়ে তোমাদেরকে পড়তে হবে। দ্রুত জানাই দাও যে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ওয়েলিংটন, না ক্যানভেরা। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? ক্যানভেরা, ঠিক আছে? যারা ওয়েলিংটন বলেছো তোমাদেরকেও হচ্ছে ধন্যবাদ, যে মোটামুটি হচ্ছে বলছো। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম সাদিয়া আফরিন বলেছে ওয়েলিংটন, তারপর হচ্ছে আফসানা জেমি বলেছে ওয়েলিংটন। না, ওয়েলিংটন না, অস্ট্রেলিয়ার রাজধানীর নামটা হবে ক্যানবেরা, ঠিক আছে? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়েলিংটন। ওয়েলিংটন কোন দেশের রাজধানী? নিউজিল্যান্ডের রাজধানী। একটু সংশোধন করব আমরা, যারা যারা অ্যান্সার করছি সবাইকে ধন্যবাদ। অ্যান্সার তো কোনো না কোনো একটা করতেই হবে। গৌরিকার হচ্ছে একজনকে মেনশন করেছে, উৎসব রয়কে। সবাই সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যারা সেকেন্ড টাইম এডমিশন দিবে, তোমাদের যেসব ফ্রেন্ডরা সেকেন্ড টাইম এডমিশন দেবে সবাইকে একটু মেনশন করে জানাই দাও, সবাইকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা একটু সবাই ক্যানভেরা বলি, আমরা একটু সবাই ক্যানভেরা বলি। যারা যারা ভুল করেছি, যারা যারা ভুল করেছি, এই যে হচ্ছে সাথী বন্ধু, তারপর হচ্ছে তানজিলা, মুস্কান, তারপর হচ্ছে আরিসফা জেমি আছে, সাদিয়া আফরিন আছে, তারপর হচ্ছে সুরাই আক্তার আছে। সুরাই আক্তার সঠিক উত্তর দিয়েছিল। জান্নাতুল মিশকাত, সবাই সবাই একটু ই করবো। তানজিলা রহমান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দ্রুত একটু বলো সবাই, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানভেরা, ঠিক আছে? তোমরা যেটা ওয়েলিংটন বলেছো এটা একটা প্রশ্নের সঠিক উত্তর। কোনটার? যদি প্রশ্ন করে নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি, নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন। আচ্ছা, অটোয়া কোন দেশের রাজধানী? এখানে যদি অস্ট্রেলিয়ার রাজধানী না এসে যদি প্রশ্নটা এমন হইতো যে অটোয়া এটা কোন দেশের রাজধানী, অটোয়া কিন্তু একটা দেশের রাজধানী, তোমরা জানো? যারা জানো সবাই 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 একটু দ্রুত বলো তো। জান্নাতুল ইসলাম জেরিন সালাম জানিয়েছেন, হুমায়রা হাতের ছ ক্যানভেরা বলেছেন, থ্যাংক ইউ। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানভেরা, মায়া বিকুলি মায়া, ঠিক আছে। জান্নাতুল ইসলাম জেরিন সালাম জানিয়েছে। অটোয়া কোন দেশের রাজধানী যদি বলে আমরা কি পারবো? পারবো, একটু দেখো তো পারবো কিনা। অটোয়া কোন দেশের রাজধানী? এইখানে যে চারটা রাজধানী আছে এই চারটা রাজধানী কিন্তু একদম ঠুটস্থ করে রাখতে হবে, কারণ এইগুলো বারবার পরীক্ষায় কিন্তু রিপিট হয়। যেমন অটোয়া হচ্ছে কানাডার রাজধানী, কানাডা। কানাডার রাজধানীর নাম কি? যদি পরীক্ষায় অস্ট্রেলিয়া না এসে যদি বলে কানাডার রাজধানীর নাম কি, তখন আমরা বলতাম অটোয়া, ঠিক আছে? ওকে, দেখো তো বার্লিন কোন দেশের রাজধানী? এই বার্লিন একটা দেশের রাজধানী, তোমাকে দেশের নামটা বলতে হবে যে বার্লিনটা কোন দেশের রাজধানী। দেখো তো পারো কিনা কেউ কেউ। অনেকেই হচ্ছে সেই দেশে যেতে চাও পড়ার জন্য হোক বা অন্য কিছু। ভাইয়া আমি কিন্তু সেকেন্ড টাইম দিব, আমি ফার্স্ট টাইম দেই নাই। আচ্ছা ঠিক আছে, সুরাইয়া আক্তার ইনশাল্লাহ সাথেই থাকবা। এবং
যারা ক্লাস শুরুর সাথে সাথে পিডিএফ ফাইলটা পাও না বা হচ্ছে ক্লাসের লিঙ্কটা পাও না, তারা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবা। আমি একটা সালাম জানাই দিচ্ছি কমেন্টে, আসসালামু আলাইকুম বলে দিচ্ছে তোমাদের সবার উদ্দেশ্যে। দেখো এমডি নাইমুল ইসলাম থেকে সালাম গিয়েছে, এটা হচ্ছে আমার আইডি। তোমরা যারা যারা আইডিতে বা হচ্ছে ইসে অ্যাড নাই তারা অবশ্যই অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে বার্লিন, বার্লিন দেখো বার্লিন কোন দেশের রাজধানী? কে কে পারো, কে কে পারো একটু 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 বলো না, বলো বার্লিন কোন দেশের রাজধানী, বার্লিন কোন দেশের রাজধানী, বার্লিন কোন দেশের রাজধানী? অবশ্যই তোমরা জানো সেটা, সেটা হচ্ছে জার্মান। জার্মান এই যে একটা দেশ আছে, এইটার রাজধানীর নাম হচ্ছে বার্লিন। তাহলে আবার একটু এক নজরে দেখে ফেলি আমরা। নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়েলিংটন, বারবার পরীক্ষা আসে। ওয়েলিংটন কোন দেশের রাজধানী? নিউজিল্যান্ড। কানাডার রাজধানীর নাম কি? আপনাদের নার্সিং পরীক্ষায় আসছে যে কানাডার রাজধানীর নাম কি? আপনারা বলবেন অটোয়া। বার্লিন হচ্ছে কোন দেশের রাজধানী? জার্মানির রাজধানীর নাম হচ্ছে বার্লিন। ক্যানভেরা হচ্ছে অস্ট্রেলিয়া। ক্যানভেরা কোন দেশের রাজধানী? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানভেরা। অনেকেরই এখানে যাওয়ার একটা স্বপ্ন আছে, যারা আইএলটিএস করে বাইরে যেতে চান। আর নার্সিং থেকে আপনাদের বাইরে যাওয়া কিন্তু অনেক বেশি ইজি। আর আপনারা যারা নার্সিং সেক্টরে ক্যারিয়ার করতে চাচ্ছেন, নিউরন নার্সিং কোচিং সেন্টার, নিউরন নার্সিং কোচিং সেন্টার দেশের সর্ববৃহৎ অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্ম, যেখানে ভর্তি হলেই আপনারা কিন্তু বই শিট, সাজালো গোছালো বই এবং লেকচার শিট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে নিউরন নামে বেনামে অনেক কোচিং সেন্টার আছে, এগুলো চেনার জন্য অবশ্যই নিউরনের যে গাইডটা সারা বাংলাদেশে পাওয়া যায়, এটার পিছনে আমাদের ব্রাঞ্চ সমূহের নাম দেয়া আছে, ঠিক আছে? এটার পিছনে ব্রাঞ্চ সমূহের নাম দেয়া আছে, এটা অবশ্যই আগে দেখবেন যে এখানে আমাদের তালিকাভুক্ত আছে কিনা। আমাদের এই নাম দিয়ে বাইরে কিন্তু অনেক কোচিং সেন্টার চালাচ্ছে। অথবা আমার সাথে যোগাযোগ করবেন যে ভাই অমুক জায়গায় ভর্তি হতে চাচ্ছি, আপনাদের শাখা আছে কিনা বা কোনটা, ঠিক আছে? মনে রাখবেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই চারটা প্রশ্ন নোট কি হয়েছে, নোট করা কি হয়েছে কিনা একটু জানাবেন। এই চারটা যদি পরবর্তীতে কোনো সময় ধরা হয় পারবেন কিনা? চারটা কি ডান? একটু দ্রুত জানাবেন চারটা কি ডান কিনা, চারটা ডান কিনা। হ্যাঁ, চারটা থেকে আসলে পারা যাবে ভাইয়া? আগের ক্লাস নোটগুলো হোয়াটসঅ্যাপে দেন নাই? ও আচ্ছা, ক্লাসের নোটগুলো দেই নেই। সাজ্জাদ হোসেন রিয়াদ, তোমরা এক্সের নোট করবা আর কি করবা? কে এম কাউসার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, ঠিক আছে? তাহলে দেখো, একটা প্রশ্ন থেকে একটা না, আমরা চারটা এমসিকিউ শিখতেছি। প্রশ্ন আমরা দুইটা সমাধান করলে অলরেডি 8টা এমসিকিউ সঠিক উত্তর আমরা জানি এখন, ঠিক আছে? তো প্রশ্ন বিশ্লেষণ করে পড়বো আমরা। মস্কো কোন দেশের রাজধানী বলতে পারো? মস্কো, মস্কো হচ্ছে একটা দেশের রাজধানী। এইটা কোন দেশের রাজধানী? তোমরা একটু দ্রুত বলবা, দ্রুত বলবা, সময় নাই, মাত্র 1 ঘন্টার মধ্যে তোমাদের পরীক্ষার সময় 100 এমসিকিউর উত্তর করতে হয়। মানে কি 60 মিনিটে 100টা, 10 মিনিট যাবে তোমার টেনশন, নার্ভাসনেস এবং হচ্ছে মানে প্রশ্ন পেপার টেপার সবকিছু ঠিক করতে। মানে 50 মিনিটে 100টা। পার এমসিকিউতে তুমি সময় পাবা মাত্র 30 সেকেন্ড, মাত্র 30 সেকেন্ড সময় পাবা পার কোশ্চেন। তাটা আবার বৃত্তটাও তো ভরাট করতে হয় নাকি? আচ্ছা, তাহলে দেখো 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 দেখো, মস্কো কোন দেশের রাজধানী? মস্কো কোন দেশের রাজধানী? কথা অধিকারী বলছে পর্তুগাল। ম্যাট দেওয়ার আগে তুমি তোমার উত্তর চেঞ্জ করে মানে হচ্ছে ইসে আসো, পয়েন্টে আসো, পয়েন্টে আসো, পয়েন্টে আসো। যারা ভুল উত্তর করবা তারা দ্রুত পয়েন্টে আসবে। এই যে জান্নাতুল ইসলাম দেরিন, এ কিন্তু 4টা প্রশ্নেরই উত্তর সঠিক উত্তর দিয়ে দিবে মনে হচ্ছে। সুরাইয়া আক্তার আমাদের সাথে কিন্তু যুক্ত আছে, সুরাইয়া আক্তার আমাদের সাথে যুক্ত আছে। দ্রুত সবাই যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত দ্রুত। অনেকে এখন পর্যন্ত কিন্তু ক্লাস লিঙ্ক পায় নাই, তারা হচ্ছে বলতেছে ভাইয়া ক্লাস কি শুরু হবে না? সেকেন্ড টাইম এমনিতেই আমাদের স্টুডেন্ট কম, তার মধ্যে যদি সবাই যুক্ত না হয় তাহলে সেটা কেমন না? আচ্ছা, রাশিয়ার রাজধানীর নাম হচ্ছে মস্কো। রাশিয়ার রাজধানীর নাম কি? মস্কো। কম্বোডিয়ার রাজধানীর নাম কি আমরা কি জানি? এটা কিন্তু বারবার যখনই রাজধানীর নাম থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, সব থেকে আমার চোখে দেখা সব থেকে বেশি প্রশ্ন আসছে এই কম্বোডিয়ার রাজধানী নিয়ে। কম্বোডিয়ার রাজধানী নিয়ে সব থেকে বেশি প্রশ্ন আসছে।
আর কম্বোডিয়ার রাজধানীর নামটা একটু হচ্ছে সুন্দর, তো আমাদের চোখে একটু কেমন লাগে, নমপেন। নমপেন এটা হচ্ছে কম্বোডিয়ার রাজধানী। পর্তুগালের রাজধানীর নামটা সুন্দর। আর বাংলাদেশের অনেকেই এখন পর্তুগালও যেতে চাচ্ছে, সেটা লেখাপড়ার ইস্যু হোক বা ওয়ার্ক পারপাসে হোক। হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ি কিন্তু হচ্ছে পর্তুগালে। আপনাদের বলতে হবে পর্তুগালের রাজধানীর নাম কি। অথবা যদি আপনাকে প্রশ্ন করতো লিসবন কোন দেশের রাজধানী, তাহলে আপনি বলতেন লিসবন তো পর্তুগালের রাজধানী। লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী। ওকে, বেলজিয়ামের রাজধানীর নাম কি? এই বেলজিয়ামের রাজধানীর নাম যেটা, সেখান থেকে আরেকটা প্রশ্ন আসে, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত বলতে পারেন? অবশ্যই পারেন। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরটা হচ্ছে ব্রাসেলস। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরটা হচ্ছে ব্রাসেলস। আর এই ব্রাসেলসটাই হচ্ছে বেলজিয়ামের রাজধানী। এই ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে কয়টা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলোতে যে মুদ্রা প্রচলিত, এই মুদ্রার নাম হচ্ছে ইউরো। যদি প্রশ্ন করে যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মুদ্রার নাম কি, তাহলে হচ্ছে ইউরো। এটা আপনাদের নার্সিং পরীক্ষা আসছে 2020-21-এর যে প্রশ্নটা আছে, এইটা যদি সমাধান করতে যান যে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি, তাহলেই দেখবেন ইউরো। পরীক্ষা আসছে। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ব্রাসেলসে। ব্রাসেলস কোন দেশের রাজধানী? ব্রাসেলস হচ্ছে বেলজিয়ামের রাজধানী। আর একটা প্রশ্ন দেখেন, ফ্রান্স। এই যে ফ্রান্স একটা রাষ্ট্র আছে, এই ফ্রান্স রাষ্ট্রের মুদ্রার নামটা ছিল ফ্রা। ফ্রান্সের মুদ্রার নাম ছিল ফ্রা। কিন্তু যখন এই ফ্রান্স রাষ্ট্রটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়ে গেল, তখন ফ্রান্সের মুদ্রার নাম ফ্রা থেকে ইউরো হয়ে গেছে। কি হয়ে গেছে? ইউরো। তার মানে বর্তমানে ফ্রান্সের মুদ্রার নাম ইউরো। ফ্রান্সের মুদ্রার নাম কি? ইউরো। অবশ্যই হচ্ছে মাথায় রাখবেন। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন। পরবর্তী প্রশ্নটা, বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি? দ্রুত অ্যান্সার করেন তো, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার, দ্রুত দ্রুত দ্রুত। বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি? বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি? আপনাদের ক্লাস আমি কি হারাচ্ছি? কারা কারা আছি? আমাদের সাথে এইসাল হাসিফ স্যার কিন্তু যুক্ত আছে। তোমরা সবাই জানো যে নিউরন পাবলিকেশনের স্বনামধন্য রাইটার এইসাল হাসিফ স্যার এবং সাইফুল সাহেব স্যার, যাদের অক্লান্ত পরিশ্রমে এই যে নার্সিং সেক্টরের পড়াশোনাটা সহজ থেকে আরো সহজ হয়েছে। তাদের পরিশ্রমের, তাদের হচ্ছে দিন রাত এক করে যে হচ্ছে বইগুলো লেখে তারা স্যাররা, এগুলোই কিন্তু হচ্ছে নার্সিং ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে গিয়ে তোমরা হচ্ছে বই পড়বা, সব দেখবে এইসাল হাসিফ স্যার, সাইফুল সাহেব স্যার এদের বই। তো যাদের বই হচ্ছে আমরা নার্সিংয়ে একাডেমিকভাবে পড়বো, তাদের বই আমরা এডমিশনেও পড়বো। আর এই এডমিশন সেক্টরে সাইফুল স্যার, এইসাল হাসিফ স্যার পরিচালিত যে নিউরন নার্সিং কোচিং সেন্টারটা সারা বাংলাদেশে আছে, যাদের 50 ঊর্ধ্ব ব্রাঞ্চ রয়েছে, সেই কোচিং সেন্টারে তোমাদের যদি ভর্তি হতে হয়, অবশ্যই বাজারে আমাদের নিউরন নার্সিং কোচিং সেন্টারের পাবলিকেশনের যে গাইডটা দেয়া আছে, এটার পিছনে আমাদের ব্রাঞ্চের ঠিকানা দেয়া আছে। যদি ব্রাঞ্চের ঠিকানা এখানে খুঁজে না পাও, তাও আমাদের সাথে যোগাযোগ করবা যে ভাই আপনাদের শাখা কোনটা। অবশ্যই প্রতারিত হবা না এবং আসল নিউরন কিনা সেটা দেখে তারপরে হচ্ছে ভর্তি হবা। যারা এখন পর্যন্ত সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, কিন্তু প্রিপারেশনটা সাজানো গোছানো হচ্ছে না, বাসায় বসে হচ্ছে না, তোমরা চাচ্ছ যে কোনো সঠিক গাইডলাইন, তারা অবশ্যই নিউরন নার্সিং কোচিং সেন্টারের অনলাইন অথবা অফলাইন ব্যাচে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। জুলাই মাস উপলক্ষে একটা বিশেষ ডিসকাউন্ট সারে আমরা ভর্তি নিচ্ছি, সেটা হচ্ছে 3,500 টাকার একটা ডিসকাউন্ট অফার চলতেছে। এই ডিসকাউন্টের মধ্যে তোমরা ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? খুবই দ্রুত যোগাযোগ করে। তাহলে দেখো, বিশ্বের প্রাচীনতম সভ্যতার কথা যদি বলে যে বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি, তাহলে অবশ্যই সেটা কি সভ্যতা হবে বলতো? গ্রিক সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা নাকি রোমান সভ্যতা? তোমরা কি বলছো? মেসোপটেমীয় সভ্যতা, রাইট। এই মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে বিশ্বের প্রাচীনতম সভ্যতা। কিন্তু কথা হচ্ছে
বিশ্বের প্রাচীনতম সভ্যতা যদি না এসে, এখানে ধরো বিশ্বের কথাটা বাদ, বিশ্বের এটা আসে নাই, বিশ্ব আসে নাই, কি আসছে? উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা নাম কি? উপমহাদেশ, অ্যান্সার করো তো। উপমহাদেশের প্রাচীনতম সভ্যতার নাম কি? দ্রুত, উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা কোনটা? বিশ্বের প্রাচীনতম সভ্যতা যদি আসে তাহলে আমরা মেসোপটেমীয় সভ্যতা দিব, কিন্তু যদি বিশ্বের প্রাচীনতম না এসে যদি বলে উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা কোনটা, তখন কিন্তু আর মেসোপটেমীয় সভ্যতা দিলে হচ্ছে না, তখন আমাদের অ্যান্সারটা চেঞ্জ করতে হবে। আর অ্যান্সার চেঞ্জ করে কোনটা দিতে হবে? কোনটা দিতে হবে? এই চারটা অপশনের তাহলে আমরা কোনটা দিব? অবশ্যই সিন্ধু সভ্যতা দিব। তাহলে এটা কি একটু আমাদের বুঝতে হবে না? এটা আমাদের একটু বুঝতে হবে না? অবশ্যই বুঝতে হবে। কি বুঝতে হবে? বিশ্বের প্রাচীনতম সভ্যতা যদি বলে, বিশ্বের প্রাচীনতম সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা, বিশ্ব না এসে যদি উপমহাদেশের প্রাচীনতম সভ্যতার কথা বলে তাহলে সেটা অবশ্যই সিন্ধু সভ্যতা। ওকে ফাইন, পরবর্তী প্রশ্নটা দেখি। সুমেরীয় সভ্যতার সব থেকে বড় অবদান কি? সুমেরীয় সভ্যতা যেটা আছে এটার সব থেকে বড় অবদান কি? জান্নাতুল ইসলাম জেরিন আমাদের সাথে যুক্ত আছে, সাদিয়া আফনান মারি আমাদের সাথে যুক্ত আছে, কথা অধিকারী যুক্ত আছে, সাদিয়া আফরিন যুক্ত আছে, তারপর হচ্ছে সাদিয়া আফনান মারিয়া, অভ্রনীল কাব্য আমাদের সাথে যুক্ত আছে। সিন্ধু সভ্যতা, রাইট, সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা। রুকাইয়া ইশরাত আমাদের সাথে যুক্ত আছে, খাদিজা আক্তার যুক্ত আছে, তারপর হচ্ছে হুমায়রা হাতের ছোঁয়া, আচ্ছা, জেরিন ইসলাম, তারপর হচ্ছে এ এম মাহবুবা আমাদের সাথে যুক্ত আছে, সালাম জানিয়েছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চাকা আবিষ্কার, চাকা আবিষ্কার, চাকা আবিষ্কার, থ্যাংক ইউ। সুমেরীয় সভ্যতার সব থেকে বড় যে অবদানটা সেটা হচ্ছে চাকা আবিষ্কার। যদি তোমাদেরকে প্রশ্ন করে লিখন পদ্ধতি আবিষ্কার করছে কারা, একটু খেয়াল করবা, কিন্তু প্রশ্নগুলো কিন্তু খুব ক্লোজ, কাছাকাছি। লিখন পদ্ধতি আবিষ্কার করছে কারা এটা যদি প্রশ্ন করে তাহলে মিশরীয়রা হচ্ছে লিখন পদ্ধতি আবিষ্কার করছে। কিন্তু যখনই আবার বলবে বর্ণ আবিষ্কার করছে কারা, তখন কিন্তু ফিনিশীয়রা বর্ণ আবিষ্কার করছে। এতটুকু খেয়াল থাকবে। পৃথিবীর বিশ্বের প্রাচীনতম সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা, উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা সিন্ধু সভ্যতা, সুমেরীয় সভ্যতার সব থেকে বড় অবদান হচ্ছে চাকা আবিষ্কার। আবার আসতে পারে চাকা আবিষ্কার করেছে কোন সভ্যতা? সুমেরীয় সভ্যতা। লিখন পদ্ধতি আবিষ্কার করছে মিশরীয়রা, বর্ণ আবিষ্কারে অবদান হচ্ছে ফিনিশীয়দের। ফিনিশীয়রা হচ্ছে প্রথম বর্ণ আবিষ্কার করেছিল। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখি। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? এইটা মেবি হচ্ছে আপনাদের পরীক্ষায় প্রশ্নে এসেছে, বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে। তারপর হচ্ছে ন্যাশনালেও এই প্রশ্নটা আসছে আপনাদের। ইশরাত মারিয়ে বলছে আয়শা পড়ছে, আমিও মেবি হচ্ছে কালকে পরীক্ষা থাকার কথা ইন্টারের, তো হচ্ছে যাদের ইন্টারে পরীক্ষা আছে তাদের এখানে না আসাটাই বেটার। লিখন পদ্ধতি আবিষ্কার মিশরীয়দের, জান্নাতুল ইসলাম জেরিন। লিখন পদ্ধতি মিশরীয়, বর্ণ আবিষ্কার ফিনিশীয়, চাকা আবিষ্কার সুমেরীয়। ঠিক আছে, পৃথিবীর সব থেকে পুরাতন যদি বলে তাহলে মেসোপটেমীয় সভ্যতা। আর উপমহাদেশের কথা বললে উপমহাদেশের প্রাচীন সভ্যতা কোনটা? সিন্ধু সভ্যতা। এগুলো মনে রাখতে হবে। গ বলতেছে সবাই, ডি বলতেছে, সাদিয়া আফরিন বলতেছে ডি হবে, তারপর হচ্ছে সুরাই আক্তার বলতেছে হচ্ছে ডি হবে। সবাই দ্রুত, যারা যারা লাইভে যুক্ত আছে কিন্তু কমেন্ট করতেছি না, এদের কিন্তু ক্লাস করে কোনো ফায়দা নাই, বিকজ নার্সিং এ আমাদের কোনো নেগেটিভ মার্কিং নাই। সো আমরা কোনো প্রশ্নের অ্যান্সার দিব না বা হচ্ছে ই করব বা নোট করার জন্য দিচ্ছি না, এরকম যেন হয় না। ঠিক আছে, প্রত্যেকের ক্লাসে কিন্তু কমেন্ট থাকতে হবে। আপনি যখনই কমেন্টটা করবেন, মানে 10 বার পড়ার থেকে একবার লেখা উত্তম। আপনার একবার লেখা হয়ে যাচ্ছে এবং সেখানে দেখবেন আপনার ফ্রেন্ডরাও অনেকে কিন্তু হচ্ছে মেসেজ রিপ্লাই দিচ্ছে, সেই রিপ্লাইটা আপনার চোখে পড়বে, অবশ্যই এই জিনিসটা আপনার মাথায় গেঁথে যাবে। আরিফা,
নৌরেন চৌধুরী শেষ লেখা আছে, তারপর হচ্ছে সুফিয়া সুফিয়া আছে, জান্নাতুল মিশকাত আছে, শীতবিন্দু আছে। আচ্ছা, সুমাইয়া আফরিন হচ্ছে ওয়াচিংয়ে আছে, ওয়াচিংয়ে থাকলে হবে না, সবাইকে হচ্ছে ক্লাসটা শেয়ার করবা। এবং সুমাইয়া মিম সালাম জানিয়েছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, আচ্ছা, শ্রী মাহবু বন্দের নায়েক। আচ্ছা, বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কোন দেশের, যদি বলে যে কোন দেশে সর্বপ্রথম বিশ্বের নারী প্রধানমন্ত্রী হয়েছিল, কোন দেশ, দেশের নামটা জানতে হবে। যে বিশ্বে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিল বা নারীরা এত ক্ষমতায় গিয়েছিল কোন দেশে, সেটা কোন দেশে বলতে পারবেন? আচ্ছা বলেন তো দেখি। নারীরা, আর একটা প্রশ্ন আসে, প্রথম ভোটাধিকার, নারীরা প্রথম ভোটের অধিকার পেয়েছিল কোন দেশে? ভোটের অধিকার, নারীরা প্রথম ভোটের অধিকার কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার দিয়েছিল? তাহলে হবে নিউজিল্যান্ড। তাহলে হবে কি? নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ড প্রথম নারীদেরকে ভোট দেওয়ার অধিকার দিয়েছিল। ঠিক আছে। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রী মাহবু বন্দের নায়েক, উনি হচ্ছে শ্রীলঙ্কার। তাহলে প্রথম কোন দেশে, প্রথম কোন দেশে নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিল? শ্রীলঙ্কায়, নাম তার শ্রী মাহবু বন্দের নায়েক। পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে বেনজির ভুট্টো। বাংলাদেশের, এখন কথা হচ্ছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে, দ্রুত অ্যান্সার করবা, দ্রুত অ্যান্সার করবা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বর্তমান প্রেক্ষাপটে, এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে। তাহলে দেখো, একটা প্রশ্ন শিখতে গেলে কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে আসে এবং সেই প্রশ্নের একটাও আমরা স্কিপ করতে পারবো না, প্রত্যেকটা প্রশ্নই আমাদের জন্য ইম্পর্টেন্ট। কথা অধিকারী বলেছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। আদুল আমাদের সাথে যুক্ত আছে, পার্থ হালদার আমাদের সাথে যুক্ত আছে, কিন্তু বাংলাদেশের খালেদা জিয়া, হ্যাঁ বাংলাদেশের সুফিয়া সুফিয়া আমাদের সাথে যুক্ত আছে, অব্রনীল আছে আমাদের সাথে, কথা অধিকারী আছে, জান্নাতুল ইসলাম জেরিন আমাদের সাথে যুক্ত আছে, সুরাইয়া যুক্ত আছে, মনীষা, খালেদা জিয়া, খালেদা জিয়া, আচ্ছা খালেদা জিয়া, ইনি হচ্ছে বাংলাদেশের প্রথম। তাহলে দেখেন একটা প্রশ্ন থেকে আমরা কি কি শিখলাম। একটা প্রশ্ন থেকে আমরা শিখলাম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রী মাহবু বন্দের নায়েক। এই শ্রী মাহবু বন্দের নায়েক কোন দেশের সেটা আমরা জানলাম, যে উনি হচ্ছে শ্রীলঙ্কার। প্রথম নারীরা ভোট অধিকার পেয়েছিল, প্রথম কোন দেশ নারীদের ভোটাধিকার দিয়েছিল? নিউজিল্যান্ড। এটা কিন্তু মনে রাখতে হবে, প্রথম নারীরা ভোটের অধিকার পেয়েছিল নিউজিল্যান্ডে, কিন্তু প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে শ্রীলঙ্কার শ্রী মাহবু বন্দের নায়েক। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। আর এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের এক নং সেক্টর, বাংলাদেশের সেক্টর মহান মুক্তিযুদ্ধের সময় কয়টা? 11টা। এই 11টা সেক্টরের মধ্যে 1 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বলতে হবে আপনাদেরকে এই 1 নং সেক্টরটা বর্তমানে বাংলাদেশের কোন জায়গাটা? মহান মুক্তিযুদ্ধের সময় যে 1 নাম্বার সেক্টর গঠন করা হয়েছিল, এটা কোন জায়গা নিয়ে গঠন করা হয়েছিল? বলতে পারবেন? যদি বলতে পারেন একটু দ্রুত বলবেন, হ্যাঁ যদি বলতে পারেন তাহলে দ্রুত বলবেন, দ্রুত বলেন, দেখি দেখি কে পারেন, কে পারেন? পারবেন? অবশ্যই পারার কথা। এই যে সাজ্জাদ হোসেন রিয়াদ বলছে, সাজ্জাদ হোসেন রিয়াদ বলছে জিয়াউর রহমান 1 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিল, 1 নাম্বার সেক্টরে ছিল হচ্ছে চট্টগ্রাম, রাইট। ঢাকা ছিল কয় নাম্বার সেক্টরে বলতে পারেন? ঢাকা, আমাদের প্রাণকেন্দ্র ঢাকা মহান মুক্তিযুদ্ধের সময় কয় নাম্বার সেক্টরের অধীনে ছিল? জানি আমরা, অবশ্যই জানি, আনসার করেন। নৌপথ ছিল কত নাম্বার সেক্টর? নৌপথ, মহান মুক্তিযুদ্ধের সময় নৌপথ ছিল কত নাম্বার সেক্টর? এই কয়টাই আসে। 1 নাম্বার সেক্টরে চট্টগ্রাম, ঢাকা ছিল 2 নং সেক্টরে, আর নৌপথটা ছিল 10 নং সেক্টরে। সেক্টরের মধ্যে এগুলো একদম ঠোঁটের আগায় রাখতে হবে, ঠোঁটের আগায় রাখতে হবে। পরবর্তী প্রশ্নটা দেখেন, যে দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না, কোন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত হয় না? কে কোথা থেকে যুক্ত আছি, আজকের ক্লাসে কে কোন জায়গা থেকে যুক্ত আছি সেটা কিন্তু একটু আমাকে জানাবা, ঠিক আছে? যে ভাইয়া অমুক জায়গা থেকে আছি, ভাইয়া অমুক জায়গা থেকে আছি, সেই জিনিসটা একটু জানাবা, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ক্লাসের
নেটওয়ার্কটা কত দূর বিস্তৃত। আর যারা এখন পর্যন্ত নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার করো নাই, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ক্লাসটা অবশ্যই নিজেদের আইডিতে একটু শেয়ার করে রাখবা, নিজেদের আইডিতে একটু ক্লাসটা শেয়ার করে রাখবা, যাতে করে হচ্ছে তোমার যখন ইচ্ছা হবে ক্লাসটা করে নিতে পারবা। এই পেজে পরবর্তীতে কিন্তু তুমি চাইলেও ক্লাসটা খুঁজে পাবা না খুব সহজে। কেন পাবা না? কারণ এই পেজে দৈনিক 8 থেকে 10টা পোস্ট হয়। তুমি যখন এই পেজে আবার এই ক্লাসটা খুঁজতে যাবা তখন পাবা না। অনেকে এখন কাজে আসো, ব্যস্ত, নিজেদের আইডিতে একটা শেয়ার করে রেখে তারপর হচ্ছে কাজবাজও করতে পারবা, কারণ এটা রেকর্ডেড ক্লাস থাকবে, পরবর্তীতে করতে পারবা। কিন্তু যদি সেভ না করো তাহলে কিন্তু পারবা না। কথা অধিকারী বরিশাল থেকে, জান্নাতুল জেরিন হচ্ছে আমি হবিগঞ্জ থেকে, আচ্ছা ঢাকা থেকে আছে সুরাইয়া আক্তার, বরিশালেরই তো বেশি। আশামণি, এই বরিশালের মধ্যে ভোট হলে মনে আমরা জিতে যাব। আমি যেমন বরিশালে, এই যে রাঙামাটি থেকে আছে একজন ভাই, আমি রাঙামাটি থেকে, মনীষা, সাদিয়া হচ্ছে নীলফামারী থেকে, তারপর হচ্ছে নৌরিন চৌধুরী আছে ভাইয়া সিলেট থেকে, সুফিয়া সুফি কুড়িগ্রাম থেকে, তাহলে রংপুরেরও 2জন আছে। সৌদি আরব থেকে আয়েশা শেখ আনিশা নাকি সৌদি আরব থেকে, এটা নাকি বিশ্বাস করার মতো। হ্যাঁ, হতেই পারে, আপু হয়তো জব পারপাসে ওইখানে গেছে। সাথীবিন্দু সাতক্ষীরা থেকে, নবীগঞ্জ থেকে আছে হচ্ছে অব্রনীল কাব্য, ভাইয়া আমি কুমিল্লা থেকে, আসিফা জেমি, হ্যাঁ ঠিক আছে বোন। সৃজুম মজুমদার অভিযুক্ত আছে আমাদের সাথে, আয়েশা শেখ আনিশা হচ্ছে ভাই সেকেন্ড টাইম, আচ্ছা। চুয়াডাঙ্গা থেকে আছে অনন্যা এ, আচ্ছা ঠিক আছে। সাদিয়া আফরিন, আমি হচ্ছে পিরোজপুর, এই পিরোজপুর তো বরিশালের, বরিশাল জিতে যাবে, ঠিক আছে, ভোট হলে বরিশাল জিতবে। এই যে ইসলাম উদ্দিন স্যার আছে কিন্তু আমাদের সাথে যুক্ত, যদিও ওয়াচিং আছে স্যার, আলহামদুলিল্লাহ মনিটরিং করতেছে স্যার, কিন্তু হচ্ছে কিশোরগঞ্জ। তোমরা যারা নিউরন নার্সিং কোচিং সেন্টারে ভর্তি হতে চাও অবশ্যই আমাদের যে ইসলাম উদ্দিন স্যার আছে, সারা বাংলাদেশের তুমুল জনপ্রিয় স্যার, বর্তমানে হচ্ছে ফেমাস নার্সিং কলেজ যেটা কিশোরগঞ্জে হয়েছে সেটার হচ্ছে পরিচালক। তোমরা অবশ্যই যারা নার্সিং পড়াশোনা শেষ করে একটা ভালো মানের কলেজ খুঁজতেছো কিশোরগঞ্জ ময়মনসিংহের মধ্যে, অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করে কিশোরগঞ্জের ফেমাস নার্সিং কলেজে ভর্তি হয়ে যেতে পারো। অথবা তোমরা যারা সেকেন্ড টাইম অথবা 25-এর পরে কোচিং শুরু করবা ময়মনসিংহ অথবা হচ্ছে কিশোরগঞ্জের মধ্যে বেস্ট একটা কোচিং সেন্টার খুঁজতেছো, অবশ্যই নিউরন নার্সিং কোচিং সেন্টার কিশোরগঞ্জ শাখা রয়েছে আমাদের, সেখানে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে দেখো, যে দেশের পতাকা কখনোই অর্ধনমিত হয় না সেই দেশটার নামটা কি আসলে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, রাশিয়া। এখানে আসলে সঠিক উত্তরটা নাই, এখানে কোনো সঠিক উত্তরটা নাই। তোমরা একটু সঠিক উত্তরটা নিজেরা যদি জানা থাকে তাহলে বলে দাও। এখানে সঠিক উত্তরটা নাই, এখানে সঠিক উত্তর নাই। ভাইয়া আমাকে মনে হয় অফলাইন স্টুডেন্ট, ভাইয়া আমাকে মনে আছে আমি অফলাইন স্টুডেন্ট ছিলাম। আয়েশা শিক আনিশা অফলাইন স্টুডেন্ট ছিলা, মনে আছে। রাজশাহী থেকে, বরিশাল থেকে আছে তানজিলা নীলা, থ্যাংক ইউ। বরিশাল থেকে, পিরোজপুর থেকে আমি সাদিয়া আফরিন মারিয়া, হ্যাঁ বরিশাল থেকে। নেট প্রবলেম, ক্লাসে নোট করতে পারছি না। নেট প্রবলেম কি তোমার নাকি হচ্ছে সবার? ফারজান আক্তার বন্যা, বেস্ট উইশ। সবাই 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 একটু দেখো, এখানে সঠিক উত্তরটা নাই প্রিয় ভাই বোন, এখানে সঠিক উত্তরটা নাই। আমরা সবাই জানি এটা হচ্ছে সৌদি আরব, এটা হচ্ছে কি সৌদি আরব। সৌদি আরব একটা রাষ্ট্র যেই দেশে কখনোই পতাকা অর্ধনমিত হয় না। বিষয়টা বুঝতে পারছেন? আমাদের বিশেষ বিশেষ কিছু শোক দিবস আছে, এই শোক দিবসে আমাদের পতাকাটা দেখবেন যে হচ্ছে বাঁশ বলেন বা হচ্ছে লাঠি বলেন, যাই বলেন, এটা হচ্ছে অর্ধেক জায়গায় হচ্ছে বাঁধা হয়, কারণ আজকে শোক দিবস, পতাকা অর্ধনমিত থাকবে, সাথে একটা কালো পতাকা থাকে। কিন্তু পৃথিবীতে এমন একটা রাষ্ট্র আছে যে রাষ্ট্রটার নাম হচ্ছে সৌদি আরব। আমরা সবাই জানি ইসলাম ধর্মাবলম্বী যারা আছি তাদের জন্য খুবই পবিত্র একটা জায়গা। এই জায়গার পতাকা কখনো অর্ধনমিত হয় না, মনে থাকবে। তাহলে কোন দেশের পতাকা কখনো অর্ধনমিত হয় না? সেটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরব কেটা আবার বলে নেপাল। আরে ভাই রে ভাই, নেপালের পতাকা অর্ধনমিত হয় না, খাই দেয় কোনো কাজ নাই। হাজারো দ্বীপের রাষ্ট্র কোনটা? এটা আপনাদের নার্সিং পরীক্ষার কত সালের প্রশ্ন বলতে পারবেন? এটা মনে হয় 2020-21-এর, 20-21 না হলে হচ্ছে 19-20, হয়তো 19-20-এ যদি নার্সিং প্রশ্ন সমাধান করেন তাহলে এটা পাবেন যে হাজারো দ্বীপের রাষ্ট্র বলা হয় কোনটাকে। ভাই ময়মনসিংহ থেকে তন্ময় বিশ্বাস আছে, ময়মনসিংহ থেকে, ঠিক আছে। ইন্দোনেশিয়া, জান্নাতুল ইসলাম জেরিন আমাদের সাথে কিন্তু যুক্ত আছে, অনেকেই যুক্ত আছে। পূর্ণিমা অধিকারী এখন দিন পরে, আচ্ছা পূর্ণিমা অধিকারী আমাদের সাথে যুক্ত আছে অনেক দিন পরে, হ্যাঁ অনেক দিন পরে সত্যি। পূর্ণিমা অধিকারী হচ্ছে অলরেডি 2 বছর আগে
আমাদের কোচিং সেন্টার থেকে বের হয়েছে, এখন বাংলাদেশের খুবই ভালো একটা প্রতিষ্ঠান, হয়তো ইউনিভার্সালে আছে। সবাই একটু দ্রুত জানো। অনেকগুলো গ্রুপে আসলে আমার ক্লাসটা শেয়ার করা হয় নাই, যার কারণে দুঃখিত। তোমাদেরকে বলেছিলাম যে তোমরা একটু শেয়ার করে দাও, তোমরা একটু শেয়ার করে দাও, না তোমাদের তো কোনো গায়ে লাগে না। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দিবা। কি শেয়ার করে দিবা? ক্লাসটা কোথায় শেয়ার করে দিবা? নিজেদের ফ্রেন্ডদের মধ্যে। আচ্ছা, একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা। সবাই বলতেছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। জান্নাতুল মিশকাত আছে, কিন্তু পূর্ণিমা অধিকারী আছে, তানজিলা নীলা আছে আমাদের সাথে, অব্র নীলা আছে, সাদিয়া ফ্রিন আছে, সাদিয়া আফনান মারিয়া আছে, সুরাইয়া আক্তার আছে, মনীষা আছে আমাদের সাথে, ইশরাত জাহান ইবা আছে আমাদের সাথে, অনন্যা এ আছে। কিন্তু সবাইকে একটু হচ্ছে রেসপন্স করবা। কেন তোমার হচ্ছে করবা, একটু লিখলে হচ্ছে এই জিনিসটা মাথায় গেঁথে থাকবে। হাজারো দ্বীপের রাষ্ট্র যদি ইন্দোনেশিয়া হয়, তাহলে এটাকে বললাম আমি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াকে বলা হয় হাজারো দ্বীপের রাষ্ট্র। ইন্দোনেশিয়াকে বলা হয় কি? হাজারো দ্বীপের রাষ্ট্র। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি যে সূর্যোদয় বা ভূমিকম্পের দেশ বলা হয় কোনটাকে, একটু বলতে পারবেন? ভূমিকম্পের দেশ বলা হয় কোনটাকে? ভূমিকম্প। এখানে দ্বীপ না এসে যদি বলা হয় ভূমিকম্পের রাষ্ট্র, ভূমিকম্প, ভূমিকম্পের রাষ্ট্র বলা হয় কোনটাকে? দ্রুত বলেন তো, দ্রুত বলেন। ভূমিকম্পের রাষ্ট্র বলা হয় জাপানকে। জাপানকে বলা হয় ভূমিকম্পের রাষ্ট্র। ওকে, এরপরে আরেকটা প্রশ্ন যেটা আপনাদের নার্সিং পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে নিশীত সূর্যের দেশ বলা হয় কোনটাকে? একটু দ্রুত অ্যান্সার করবেন। নিশীত সূর্যের দেশ, দ্রুত বলেন, দ্রুত বলেন। এটা আপনাদের নার্সিং পরীক্ষা আসছে এবং রিপিটও হয়েছে। জাপান, 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 জাপান। মায়াবী কথা অধিকারী জাপান। হ্যাঁ, জাপান ভূমিকম্পের দেশ। হাজারো দ্বীপের দেশ বলা হয় ইন্দোনেশিয়াকে। ইন্দোনেশিয়াকে বলা হয় হাজারো দ্বীপের রাষ্ট্র। কিন্তু প্রশ্নটা হচ্ছে নিশীত সূর্যের দেশ বলা হয় কোনটাকে? আপনাদেরকে বারবার বলা হয়েছে নিশীত সূর্য মানে কি? মানে রাত 3টা 4টা, কিন্তু আপনি কি করবেন? আকাশে সূর্যও দেখতে পারবেন এবং চাঁদও দেখতে পারবেন। এই জন্য রাতের বেলা যেহেতু হচ্ছে সূর্য দেখা যায়, এই জন্য এই দেশটাকে নিশীত সূর্যের দেশ বলা হয়। মানে সূর্য পশ্চিম আকাশে যখন হেলে পড়ে না, সন্ধ্যা হয়ে যায়, ঠিক ওই মুহূর্তে সূর্যটা গিয়ে আটকে যায়, আর অস্ত যায় না। আপনি রাত 3টা 4টার দিকেও যখন হাঁটবেন, তখনও দেখবেন যে সূর্যটা মানে পশ্চিম আকাশে হেলা অবস্থা এরকম আছে, আর ওই পাশ দিয়ে তো চাঁদ আছেই। ঠিক আছে, তো যেহেতু রাতের বেলা সূর্য দেখতে পারবেন, এই জন্য নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। এটা আপনাদের নার্সিং পরীক্ষার প্রশ্ন যদি আপনারা সমাধান করেন তাহলেই পেয়ে যাবেন। তাহলে নরওয়েকে বলা হয় নিশীত সূর্যের দেশ। নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। ভুটানকে কিছুর দেশ কি বলা হয়? আপনাদের কি মাথায় আসে যে ভুটানকে কিসের দেশ বলা হয়? দেখেন তো মনে পড়ে কিনা। ভুটানকে কিসের দেশ বলা হয়? অনন্যায় আমাদের সাথে যুক্ত আছেন, জেসমিন আক্তার উমা আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন, বলতেছে বি হবে, বি হবে। নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে, রাইট। জান্নাতুল মিশকাত আছে, শাকিল প্রেমা আমাদের সাথে যুক্ত আছে, তারপর হচ্ছে সাদিয়া ফ্রিন মারিয়া আমাদের সাথে যুক্ত আছে, নৌরিন চৌধুরী আছে, কথা অধিকারী আছে, অব্রনীল আছে আমাদের সাথে। সবাই যারা যারা আছি সবাই কিন্তু হচ্ছে কমেন্টে একটু রেসপন্স করব, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো আমরা। সাদা হাতি না, সাদা হাতির দেশ ভুটান না, সাদা হাতির দেশ হচ্ছে থাইল্যান্ড। সাদা হাতির দেশ একটা আছে যেখানে এখনো সাদা হাতি দেখতে পাওয়া যায়, এই সাদা হাতি হচ্ছে থাইল্যান্ডে। থাইল্যান্ডকে বলা হয় শৈত্যহস্তির দেশ। থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতি বা শৈত্যহস্তির দেশ। বরিশালের ভাষায় ঠাডা বলে, ঠাডা। যখন বৃষ্টি পড়ে না, ইদানিং তো অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে ঠাডাও হচ্ছে পড়ে, যেটাকে আমরা একটু সুকুদ্ধ ভাষায় হচ্ছে বজ্রপাত বলি কেউ কেউ, তাই না? আচ্ছা, এই ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। বজ্রপাত মানে প্রচুর পরিমাণে সেখানে বজ্রপাত হয়। তাহলে বজ্রপাতের দেশ হচ্ছে ভুটান। হাজারো দ্বীপের দেশ, হাজারো দ্বীপের দেশটা হচ্ছে কিন্তু ইন্দোনেশিয়া। নিশীত সূর্যের দেশ হচ্ছে নরওয়ে। ভূমিকম্পের দেশ বলা হয় কিন্তু জাপানকে, ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। সাদা হাতির দেশ হচ্ছে থাইল্যান্ড। সাদা হাতির দেশ কি? থাইল্যান্ড। একটা সুন্দর প্রশ্ন করি,
দেশটার নামও অনেক সুন্দর। এই কয়টা কি ক্লিয়ার কিনা বলো তো? এইখানে যে কয়টা তথ্য দেয়া আছে, হাজারো দ্বীপের দেশ থেকে শুরু করে ভূমিকম্প, নিশীথ সূর্য, বজ্রপাত, সাদা হাতি, এই কয়টা ক্লিয়ার? যারা এই কয়টা ক্লিয়ার তারা হচ্ছে একটু লেখবা যে হ্যাঁ ভাইয়া এটা পারবো, এটা পারবো, এটা পারবো। সুমাইয়া আফরিন বলছে বজ্রপাতের দেশ, থ্যাংক ইউ। বজ্রপাত এই কয়টা পারবো? ক্লিয়ার হলে একটু বলো। সুন্দর প্রশ্নটা হচ্ছে, মুক্তার দেশ বলা হয় কোনটাকে? মুক্তা, তোমরা অনেকেই মুক্তার জুয়েলার্স ইউজ করো, এই মুক্তার দেশ বলা হয় কোনটাকে? মুক্তার দেশ বলা হয় কোনটাকে বলো তো? দেশের নামটা সুন্দর, সুন্দরের মধ্যে আবার কিউট আছে। ডান 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 ডান। বজ্রপাতের দেশ ভুটান, আফসানা জেমি, ঠিক আছে বজ্রপাতের দেশ, বুঝতে পারছি বুঝতে পারছি। তোমরা যারা নার্সিং এর জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, কোনোভাবেই কিন্তু ক্লাসগুলো স্কিপ করা যাবে না। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা থাকতে হবে, অবশ্যই খাতা থাকতে হবে। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নাই, অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। মাস্টার ভাই আমাদের সাথে যুক্ত আছে, আচ্ছা ক্লিয়ার বলছে। দেখো আমি হচ্ছে আমার আইডি থেকে সালাম জানাচ্ছি তোমাদেরকে, আসসালামু আলাইকুম বলেছি আইডিতে। এই আইডিতে যারা আমার সাথে যুক্ত নাই অথবা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস শুরুর সাথে সাথে লিঙ্ক পাও না, যে কোনো একটা গ্রুপে যুক্ত থাকলেই হবে আমার, যেটাই দেখবা যে ক্লাস শুরুর সাথে সাথে লিঙ্ক পেয়ে যাচ্ছ। এরকম কোনো গ্রুপে যুক্ত থাকলে মেসেজ করবা না, যদি না থাকো তাহলে মেসেজ করবা। কিউবা, রাইট, মুক্তার দেশ বলা হয় কিউবাকে। কিউবাকে বলা হয় মুক্তার দেশ, কিউবাকে বলা হয় মুক্তার দেশ। তোমরা সবই পারো ইনশাল্লাহ। নার্সিং এর দ্বিতীয়বারের চান্স আমাদের কেউ ঠেকাইতে পারবে না। নিচের কোনটি মধ্য এশিয়ার রাষ্ট্র না? মধ্য এশিয়ার রাষ্ট্র, মধ্য এশিয়ার রাষ্ট্র না যদি জানতে হয় তাহলে আমাদের ফার্স্টে জানতে হবে যে মধ্য এশিয়ার রাষ্ট্র কোনটা, মধ্য এশিয়ার রাষ্ট্র কয়টা। আমরা সবাই জানি যে মধ্য এশিয়ার রাষ্ট্র হচ্ছে 6টা। মধ্য এশিয়ার রাষ্ট্র কয়টা? 6টা। এই 6টার মধ্যে এখানে 3টা আছে, ঠিক আছে? এটা গিরগিজিস্তান না, এটা কিরগিজিস্তান। কিরগিজিস্তান, কাজাখস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান। এখানে 3টা মধ্য এশিয়ার রাষ্ট্র, শুধু একটা না, সেইটাকে খুঁজে বের করতে হবে যে কোনটা মধ্য এশিয়ার মধ্যে নাই। এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে, আমরা সবাই জানি। একটু দ্রুত বলার চেষ্টা করি তো, কোনটা মধ্য এশিয়ার রাষ্ট্র না? সবই পারি, শুধু চান্স পাইলাম না। ইনশাল্লাহ এবার হয়ে যাবে, কোনো টেনশন নাই। যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, শোকটাকে শক্তিতে রূপান্তরিত করে যদি মনের মধ্যে একটা জেদ থাকে যে আমাকে পারতেই হবে, আই ক্যান, ইয়েস আই ক্যান, ঠিক আছে? এই জিদটা যার মধ্যে আছে যে পারবো, আমাকে পারতেই হবে, আমাকে দিয়েই সম্ভব, সবার টিটকারি কথা, বন্ধু বান্ধবের কাছ থেকে কটু কথা শোনা, সব কথার জবাব আমি দেব আমার রেজাল্টের মাধ্যমে, এই জিদটা যে ধরে রেখে পড়াশোনা করতে পারবে একটা বছর, তারই চান্স হয়ে যাবে, তারই চান্স হয়ে যাবে, ঠিক আছে? সো ওই ফার্স্ট টাইম চান্স হয় নাই ভাইয়া, ওই শোকটাকে নিজের মধ্যে রেখে শক্তিতে পরিণত করে সামনের দিকে এগিয়ে যাও, ইনশাল্লাহ তোমাকে দিয়েই সম্ভব, ঠিক আছে? আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তোমার অবদান থাকবে। দ্রুত 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 দ্রুত। আফগানিস্তান, সবাই বলতেছে আফগানিস্তান। আচ্ছা, এই আফগানিস্তানটা আমরা কেমনে বের করব? মধ্য এশিয়ার রাষ্ট্র হচ্ছে 6টা। কয়টা? মধ্য এশিয়ার স্বাধীন রাষ্ট্র আছে 6টা। টোটাল এশিয়া, এশিয়ায় স্বাধীন রাষ্ট্র, টোটাল এশিয়া যে মহাদেশটা আছে, পৃথিবীর সব থেকে বড় মহাদেশের নাম হচ্ছে এশিয়া। এই এশিয়া মহাদেশের স্বাধীন রাষ্ট্র আছে 44টা। এই 44টা রাষ্ট্রকে আবার 5 ভাগে ভাগ করছে। যেমন একটা আছে দক্ষিণ এশিয়া, যেখানে বাংলাদেশের অবস্থান, এখানে রাষ্ট্র আছে 8টা। এইরকম একটা ভাগ হচ্ছে মধ্য এশিয়া, যেখানে রাষ্ট্র হচ্ছে 6টা। এখন কোনটা মধ্য এশিয়ার রাষ্ট্র না, এটা যদি জানতে হয়, মধ্য এশিয়ার রাষ্ট্র 6টা কি কি এটা আগে জানতে হবে। এই জন্য তোমাদেরকে একটা মজার টেকনিক বলছিলাম যে গ্রামের কিছু হচ্ছে কাকিমা থাকে, উজবুক টাইপের, উজবুক টাইপের কিছু কাকিমা থাকে, দেখবেন যেদিন রেজাল্ট দেয় এদিন আসা বলবে যে কি অবস্থা, তোমার মেয়ের রেজাল্ট কি? তো তোমার আম্মু তো বলবে যে একটুর জন্য হচ্ছে এ প্লাস আসে নাই, মিস করছে। আহারে ভাবিও কি কন, এই ঈদ মৌসুমে হচ্ছে এ প্লাস মিস করলো, আমার ভাইয়ের মেয়ে পরীক্ষা দিয়েছে, বোনের মেয়ে পরীক্ষা দিয়েছে, সব তো এ প্লাসের সরাসরি। তুমি যদি এ প্লাস পাও, আসার সাথে সাথে তোমার আম্মুরে জিজ্ঞেস করবে কি অবস্থা ভাবি, মেয়ের রেজাল্ট কি? যে ও তো এ প্লাস পাইছে। গোল্ডেন হয় নাই? তো বলবে যে না গোল্ডেন তো হয় নাই, এ প্লাস পাইছে।
কি কোন ভাবি, এবছর তো গোল্ডেনের একদম সরাসরি বাংলাদেশে। আমার বোনের মেয়ে ভাইয়ের মেয়ে পরীক্ষা দিয়েছে, আদৌ পরীক্ষা দেয় নাই, ওর কোনো ভাইয়ের মেয়ে বোনের মেয়ে নাইও, তারপরও ওদিন হ্যাঁ ভাইয়ের মেয়ে বোনের মেয়েরও রেজাল্ট দিছে, তারা গোল্ডেন এ প্লাস পাইছে। তুমি যদি গোল্ডেন এ প্লাস পাও তাহলে কইবে কোনো মানে ইটি দেখছেন ওর কি কোনো মানে উপজেলায় ফার্স্ট টাস্ট হয়েছে কিনা খোঁজ খবর নিয়ে দেখছেন? বলবে যে না অত দূর তো হচ্ছে খোঁজ খবর নেই নেই করি নেই। আমার ভাইয়ের মেয়ে আর বোনের মেয়ে এবছর হচ্ছে পুরো বিভাগে ফার্স্ট হয়েছে, এরকম মানে তোমার আম্মুর উপরে তার কথা থাকবে টিস্ট ক্যারি মেরে, ঠিক আছে? এইসব কাকিমাদেরকে বলা হয় উজবুক টাইপের মহিলা, এরা হচ্ছে আজাইরা তর্ককরণে অনেক তাজা হয়, ঠিক আছে? তাহলে মনে রাখবা যে উজবুক কাকি আজাইরা তর্কে তাজা, উজবুক কাকি, উজবুক কাকিরা, উজবুক কাকি আজাইরা, আজাইরা তর্কে তাজা, উজবুক কাকি আজাইরা তর্কে তাজা। এখানে মনে রাখবা উজবুকে হচ্ছে উজবেকিস্তান, উজবুকে হচ্ছে উজবেকিস্তান, কাকির কাতে হচ্ছে কাজাকিস্তান, কাজাকিস্তান, কিতে হচ্ছে কিরগিজস্তান, আজাইরাতে হচ্ছে আজারবাইজান, আজারবাইজান, তর্কে হচ্ছে তুর্কমেনিস্তান, আর তাজাতে হচ্ছে তাজাকিস্তান বা তাজাখস্তান, তাজাকিস্তান। এই 6টা রাষ্ট্র, এই যে উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, এই 6টাই যে ইস্তান ইস্তান ইস্তান, এই 6টা রাষ্ট্র মিলাই হচ্ছে মধ্য এশিয়া। তার মানে দেখো কিরগিজস্তান আছে, এই যে কিরগিজস্তান কাকির কিতে, কাজাকিস্তান আছে, এই যে হচ্ছে কাজাকিস্তান বা কাজাখস্তান, তুর্কমেনিস্তান এই যে তর্কে, তর্কে তুর্কমেনিস্তান, এই যে তুর্কমেনিস্তানও আছে, শুধু আফগানিস্তানটা নাই। আর আফগানিস্তানটাকে এই কারণেই দেওয়া হয় যে সপ্তাহের পিছনে স্থান আছে, যার কারণে ওরেও মনে হয় ফালাইতে পারবে না, ঠিক আছে? তাহলে আজাইরা কাকি, উজবুক কাকি আজাইরা তর্কে তাজা, উজবুক কাকি আজাইরা তর্কে তাজা, মনে থাকবে? ওকে, পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি। কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসছে, এটা তোমাদের পরীক্ষা আসছে। সবাই দ্রুত, তোমাদের ক্লাস কই গেল? গল্প বলতে বলতে ক্লাসে রেখে ফেলাইছি। উজবুক কাকি আজাইরা তর্কে তাজা, অনন্যা রাইট, উজবুক কাকি। সফলতা যতদিন আমার মাথার মুকুট করতে না পারবো ততদিন কথার অপমান আমার গলার মালা। আচ্ছা, কবি কবি ভাব। তিউনিশিয়া, অনন্যা এ বলেছে তিউনিশিয়া। এখন শোনো, আরব বসন্তটা মূলত হচ্ছে আরব বিশ্বের যে কয়টা রাষ্ট্র আছে ওরা মূলত নিজেদের স্বাধীনতার জন্য একটা আন্দোলন করেছিল। এইখানে যে কয়টা রাষ্ট্র আছে, তুমি যদি বলো হচ্ছে সিরিয়া, মিশর, তারপর হচ্ছে লিবিয়া, তিউনিশিয়া, প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু আরব বসন্ত হয়েছে। যদি প্রশ্ন করা হয় যে নিচের কোন দেশে আরব বসন্ত হয়নি, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে এই যে ইসলামিক মাইন্ডের যেসব রাষ্ট্রগুলো আছে এগুলোর বাইরে একটা রাষ্ট্র হবে, কারণ এখানের প্রত্যেকটা রাষ্ট্রে আরব বসন্ত হয়েছিল, কিন্তু সূচনাটা, প্রশ্ন হচ্ছে সূচনাটা হয়েছিল কোন রাষ্ট্রে? আরব বসন্ত মানে হচ্ছে মুসলিম বিশ্বের একটা আন্দোলন, চলমান আন্দোলন, এটা মূলত সূচনা হয়েছিল তিউনিশিয়া থেকে। তোমরা যারা অ্যান্সার করো না সবাই একটু দ্রুত তিউনিশিয়া লিখে দাও। আরব বসন্ত মূলত শুরু হয়েছিল তিউনিশিয়া থেকে। ফারহানা ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন, আসিফা ইসলাম তিউনিশিয়া বলছে, নওরিন আমাদের সাথে যুক্ত আছেন, তারপর হচ্ছে শ্রুতি আমাদের সাথে যুক্ত আছে, কথা অধিকারে যুক্ত আছেন, রিমা আক্তার যুক্ত আছে। সবাইকে কিন্তু সঠিক উত্তর করতে হবে, লাইনে থাকবো কিন্তু অ্যান্সার করবো না, এমন যেন না হয়। সবাই একটু দ্রুত বলো, নিচের কে গ্রিক দার্শনিক? নিচের কে গ্রিক দার্শনিক নন? নিচের কে গ্রিক দার্শনিক নন? দ্রুত অ্যান্সার করবে একটু। কি যেন ফোন দিচ্ছে, আচ্ছা একটু পরে ফোন দিব। শাকিলা প্রেমা আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন, ফারহানা ইসলাম আমাদের সাথে যুক্ত আছে, সুমাইয়া আফরিন আমাদের সাথে কিন্তু যুক্ত আছে। আরো কে কে যুক্ত আছে দেখি, সুফিয়া সুফি,
সবাই দ্রুত বলো, নিচের কে গ্রিক দার্শনিক নয়? গ বলছে, সুফিয়া সুফি বলতেছে গ, কথা অধিকারী বলতেছে হচ্ছে ভলতেয়ার। ভলতেয়ার তার মানে কি দাঁড়ায়? নিচের কে গ্রিক দার্শনিক নয়, ভলতেয়ার গ্রিক দার্শনিক নয়, তার মানে প্লেটো, সক্রেটিস, এরিস্টটল এই তিনজনই হচ্ছে গ্রিক দার্শনিক। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে কে কার শিক্ষক ছিল, একটা প্রশ্ন আসে না? এই তিনজনই তো আমরা জানি যে এরা একই সূত্রে গাথা, একজন আর একজনের স্টুডেন্ট ছিল, একজন আর একজনের স্টুডেন্ট ছিল। কে কার? বাংলাদেশে বর্তমানে একটা হচ্ছে পাওয়া যায়, সেটা হচ্ছে এসপা, এটা একটা কোমল ড্রিঙ্কসও আছে। আবার হচ্ছে তোমার যারা হচ্ছে মানে কুয়াকাটা বা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে যায়, এরা নিজেদের শরীর ব্যথা হয়ে গেলে এরা আবার এই স্পা নেয়, ঠিক আছে? এই স্পাটা মনে রাখবা। এসে হচ্ছে সক্রেটিস, এই সক্রেটিসের ছেলে হচ্ছে, সক্রেটিসের হচ্ছে শিক্ষার্থী হচ্ছে প্লেটো। আবার এই প্লেটোর শিক্ষার্থী হচ্ছে এরিস্টটল। এরিস্টটল তার মানে মনে রাখবা সক্রেটিস হচ্ছে সব থেকে মুরব্বী। এই যে ওরা যে তিনজন আছে, গ্রিক দার্শনিক যে তিনজন আছে, এর মধ্যে মুরব্বী হচ্ছে সক্রেটিস। এ হচ্ছে কার শিক্ষক? প্লেটোর শিক্ষক। সক্রেটিস কার শিক্ষক? প্লেটোর শিক্ষক। আবার প্লেটো হচ্ছে এরিস্টটলের শিক্ষক। তাহলে এরিস্টটল কার শিক্ষার্থী ছিল? প্লেটোর শিক্ষার্থী ছিল। প্লেটো কার শিক্ষার্থী ছিল? সক্রেটিসের শিক্ষার্থী ছিল। বুঝতে পারছো? পরবর্তী প্রশ্ন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতাকে? সবাই একটু দ্রুত জানাই দাও তো। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটির রচয়িতাকে? দ্রুত বলবা, লেট হয় না যেন। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটির রচয়িতাকে? আমি তোমাদের ক্লাস থেকে মনে হয় অনেক দূরে হারাই গেছি। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতাকে? লিও টলস্টয়, প্লেটো, নাকি এরিস্টটল, নাকি হচ্ছে রুশো? কে? দ্রুত বলো। দ্রুত। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতাকে? লিও টলস্টয়, প্লেটো, এরিস্টটল, রুশো? কে হবে? বলতে পারবা? তোমাদের কমেন্ট কিন্তু আসে না, যার জন্য তোমাদের কমেন্টটা পড়তে পারতেছি না। আসছে, কথা অধিকারী বলতে হচ্ছে গ হবে, বলতেছে হচ্ছে রুশো। সাদিয়া আফরিন বলতেছে হচ্ছে এরিস্টটল। কেউ বলতেছে সি, কেউ বলতেছে হচ্ছে ডি। লিও টলস্টয়, সুতি গোমেজ বলতেছে হচ্ছে লিও টলস্টয়। সুমাইয়া আফরিন বলতেছে হচ্ছে রুশো। সাথীবিদ্যা আমাদের সাথে যুক্ত আছেন, তানিয়া ইসলাম বলেছে হচ্ছে প্লেটো হবে। তানিয়া ইসলাম আপু, তারপর হচ্ছে অনন্যা এ বলেছে। জান্নাতুল মিসকাত বলেছে ডি হবে। কি হবে? কবিতা রয়, নমস্কার ভাইয়া, মাত্র ক্লাসে যুক্ত হয়েছি সাপ্পি। সুরাই আক্তার আমাদের সাথে কিন্তু যুক্ত আছে, সি বলতেছে অনন্যা। তারপর হচ্ছে মায়াবী কলি মায়া বলতেছে ডি, রাইট। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটা যদি বলে তাহলে আমরা জানি যে এটা হচ্ছে রুশো হবে। কি হবে? রুশো হবে। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটির রচয়িতা হচ্ছে রুশো। আচ্ছা, এটা ছাড়া বই নিয়ে আরো কি কি প্রশ্ন হয় একটু খেয়াল করবেন। যে কয়টা প্রশ্ন করব এই চারটা থেকেই আপনারা অ্যান্সার করবেন, ঠিক আছে? প্রত্যেকটা অনেক গুরুত্বপূর্ণ। যেমন ধরেন ওয়ার অ্যান্ড পিচ, যুদ্ধ এবং শান্তি, বিখ্যাত বইয়ের রচয়িতাকে? দ্রুত অ্যান্সার করেন, একটা আন্দাজে ঢিল মারলেও হচ্ছে লেগে যাবে, দেখবেন। ওয়ার অ্যান্ড পিচ বিখ্যাত যে বইটা আছে, এটা রচয়িতাকে? রুশো, রাইট, রুশো, হ্যাঁ। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট প্রশ্ন যেটা ছিল, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, এটার এই গ্রন্থটার হচ্ছে রচয়িতাকে? তোমরা সবাই বলছো হচ্ছে রুশো। রুশোর বাইরে যারা বলছো তারা একবার করে হচ্ছে রুশো বলবা। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট যে গ্রন্থটা আছে, এটা রাইটার হচ্ছে রুশো। এটা রাইটার কে? রুশো। এরপর যদি প্রশ্ন করা হয় ওয়ার অ্যান্ড পিচ মানে কি? যুদ্ধ এবং শান্তি, বিখ্যাত গ্রন্থের রচয়িতাকে? তাহলে হচ্ছে লিও টলস্টয়। ইনি লিখছে ওয়ার অ্যান্ড পিচ, যুদ্ধ এবং শান্তি। ঠিক আছে, এরপরে
আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বারবার পরীক্ষায় আসে, দা রিপাবলিক, অনেকবার পরীক্ষায় আসছে, দা রিপাবলিক এই বিখ্যাত গ্রন্থের রচয়িতাকে, দা রিপাবলিক বিখ্যাত গ্রন্থের রচয়িতাকে। সবাই একটু দ্রুত বলো তো, দা রিপাবলিক গ্রন্থটা কে লিখছে? কে লিখছে দা রিপাবলিক গ্রন্থটা? কে লিখছে? জান্নাতুল মিশকাত এ বলছে হয়তো আগের প্রশ্নটার অ্যান্সার। তারপর হচ্ছে কথা অধিকারী আমাদের সাথে যুক্ত আছে, কথা অধিকারী। শাকিল প্রেমা আমাদের সাথে যুক্ত আছেন, সাথী বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন, সাদিয়া আফনান মারি আমাদের সাথে যুক্ত আছেন। সোশ্যাল কন্ট্যাক্টস হচ্ছে রুশো, থ্যাংক ইউ। অনন্যা প্লেটো 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 রাইট, প্লেটো প্লেটো কি লিখছে? দা রিপাবলিক। তাহলে দা রিপাবলিক বিখ্যাত গ্রন্থের রাইটার হচ্ছে প্লেটো। দা রিপাবলিক বিখ্যাত গ্রন্থের রাইটার হচ্ছে প্লেটো। ওকে ফাইন। এরপরে যদি দা রিপাবলিকও না আসে, তাহলে দেখো কোনটা কোনটা শিখলাম। দা সোশ্যাল কন্ট্যাক্ট রুশো, ওয়ার অ্যান্ড পিস মানে কি যুদ্ধ এবং শান্তি, এটা লেখছে লিউ টলস্টয়। যদি বলে দা রিপাবলিক বিখ্যাত গ্রন্থের রাইটারকে, তাহলে আমরা বলবো প্লেটো। কিন্তু যদি এটা বলে যে দা পলিটিক্স, দা পলিটিক্স বিখ্যাত গ্রন্থের রাইটারকে, দা পলিটিক্স বিখ্যাত গ্রন্থের রাইটারকে, দ্রুত বলো। সুমাইয়া আফরিন যুক্ত আছে, বলতেছে খ হবে প্লেটো, রাইট। জান্নাতুল মিশকাত আমাদের সাথে যুক্ত আছে, অনেকেই যুক্ত আছে। দ্রুত 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 বলো, দ্রুত বলো, আমি একটু তোমাদের ক্লাসটা জয়েন করি। প্লেটো 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 সবাই বলতেছে। কথা অধিকারী আছে আমাদের সাথে, মনীষা আমাদের সাথে যুক্ত আছে। প্লেটো বলতেছে, সুরাই বলতেছে এবার হচ্ছে এরিস্টটল। দা পলিটিক্স কথা অধিকারী বলছে হচ্ছে কি ঠিক আছে। জান্নাতুল মিশকাত আমাদের সাথে যুক্ত আছেন। তারপর হচ্ছে জান্নাতুল মিশকাত, সবাই বলতেছে সি হবে, সি হবে, সি হবে, সি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দা পলিটিক্স, দা পলিটিক্স। তাহলে দেখেন, আমরা যখনই হচ্ছে একটা প্রশ্ন শিখবো, শুধু ওই একটা প্রশ্ন যদি শিখি, ওখান থেকে পরীক্ষায় কমন আসবে কিনা আমি জানি না, ঠিক আছে। কিন্তু যখনই তুমি আমার কোনো একটা প্রশ্নের 4টা অপশন নিয়ে তুমি আলোচনা করবা, তখন আমি তোমাকে বলতে পারবো যে এই 4টা থেকে হয় পরীক্ষায় প্রশ্ন আসবে, না হলেও এই 4টা অপশনের 3টা অপশন তারা পরীক্ষার সেন্টারে রাখবে, আর একটা থাকবে না। তখন তুমি অটো বের করতে পারবা যে 3জনার বিখ্যাত গ্রন্থ আমি জানি। প্লেটো দা রিপাবলিক লিখছে, এরিস্টটল দা পলিটিক্স লিখছে, রুশো দা সোশ্যাল কন্ট্রাক্ট লিখছে, কিন্তু যেই বইটার নামটা দিছে এইখানে, এইটা তো হচ্ছে এরা লেখে নাই, তার মানে অপশন তোমার এমনি বের হয়ে যাবে, ঠিক আছে। তো যদি তুমি এইভাবে আলোচনা করে করে হচ্ছে একটা প্রশ্ন সমাধান করতে পারো, আমার মনে হয় এই জিনিসটা তোমার জন্য অনেক বেশি কাজে দেবে। সো এই ক্লাসগুলো হচ্ছে তোমরা বেশি বেশি করে করবা, এবং যখনই পড়ার ট্রাই করবা 4টা অপশন নিয়ে আলোচনা করার ট্রাই করবা। ক্লাস কেমন লাগছে অবশ্যই হচ্ছে তোমরা জানাবা। তোমাদের রিভিউ আসলে মাঝে মাঝে আমি দেখি যে স্টুডেন্টরা কি বলে, ক্লাস আদৌ বুঝছে কিনা, বা হচ্ছে এর থেকে বেটার ওয়েতে ওদেরকে আরো শেখানো যায় কিনা। যদি তোমাদের জানা থাকে সেটাও আমাকে জানাবা, এবং ক্লাস কেমন লাগছে সেটাও তোমরা জানাবা। নিউরো নার্সিং কোচিং সেন্টার দেশের সর্ববৃহৎ অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্ম, যাদের সারা বাংলাদেশে কিন্তু 50 ব্রাঞ্চ আছে। এবং যারা চাচ্ছ যে না ভাইয়া ঢাকাতে আসতে পারবো না, বা কোনো কোচিংয়ে গিয়ে সম্ভব না, আমরা হচ্ছে বাসায় বসে প্রিপারেশন নিতে চাচ্ছি, তারাও কিন্তু বাসায় বসে অনলাইনে কোর্সটা সম্পূর্ণ করে ফেলতে পারো। তোমাদের ডিসকাউন্ট অফারে অনলাইনে ভর্তি নিচ্ছি 5000 টাকা করে, যেখানে এইরকমের একটা তথ্যবহুল গাইড, যেটার সাথে মডেল টেস্ট এবং বিগত সালের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে বুঝাই দেয়া আছে। এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য যে সাবজেক্ট ওয়াইজ আমাদের যে লেকচার শিটগুলো থাকে, তোমাদের দেখাইলে হয়তো বুঝতে পারবা তোমরা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা হচ্ছে লেকচার শিট ডাইজেস্ট আকারে করা আছে। এগুলো যারা অনলাইনে ভর্তি হবা তারা কিন্তু বাসায় বসে পেয়ে যাবা। বিএসসিরা মোট 8টা বই পাবা, যারা ডিপ্লোমাতে ভর্তি হবা তারা পাবা 6টা বই।
এটা হচ্ছে কোনো কুরিয়ার চার্জও দিতে হবে না, আমরা নিজেদের দায়িত্বে তোমাদের ঠিকানায় পৌঁছে দেব। অনলাইন এবং অফলাইনে ভর্তির জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে খুব দ্রুত তোমরা ভর্তি হয়ে যাবা। 5,000 টাকার মধ্যে তুমি শুধু গিফট বই টই যা আছে এতেই তোমার 3,000 টাকা প্লাস চলে আসবে। এরপরে তুমি ক্লাস পাবা হচ্ছে 105টা, ক্লাস টেস্ট এক্সাম এবং মডেল টেস্ট এক্সাম মিলিয়ে কিন্তু তুমি 140 প্লাস এক্সাম পাবা, ঠিক আছে, যেটা তুমি বাসায় বসে নিজেকে প্রস্তুত করার জন্য এনাফ। আর যারা অফলাইনে সশরীরে টিচারদের সামনে থেকে করার সুযোগটা আছে তারা অবশ্যই অফলাইনে ভর্তি হয়ে যাবা। অবশ্যই নিউরন আসল নকল যেটা এটা বুঝে তারপরে হচ্ছে ভর্তি হবা, ঠিক আছে। নামে বেনামে অনেক কোচিং সেন্টার আছে, এগুলোতে যাতে প্রতারিত না হও। নিউরন বই সারা বাংলাদেশের যারা নার্সিং শিক্ষার্থী তারাও পড়ে, তাদের একাডেমিক বইও নিউরন। এই নিউরন বইয়ে আমরা আমাদের নার্সিং এর যে কোচিং সেন্টারের আছে কন্ট্যাক্ট নাম্বার সেটাও দিয়ে দিয়েছি। তোমাদের যেসব ভাইয়া এবং আপুরা নার্সিং পড়ে তাদেরকে বলবা যে তোমাদের যে একাডেমিক গাইড বইটা পড়ো নিউরনের, ওই বইটা থেকে আমাকে একটু কন্ট্যাক্ট নাম্বারটা দাও নার্সিং এর, আমি ওইখানে ভর্তি হবো তাদের কোনো একটা শাখায়। যোগাযোগ করলে আমরা অবশ্যই সঠিক এটা দিয়ে দিব। আর তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট থাকবে, ভাইয়া 5টা ডিপ্লোমা কেন ভাইয়া? 6টা কেন? 5টা না ডিপ্লোমা? হ্যাঁ ডিপ্লোমা 5টা সাবজেক্টের জন্য 5টা, আর একটা ভর্তি গাইড পেয়ে যাবা, আর একটা ভর্তি গাইড পাবা, তাহলে মোট 6টা পাবা, ঠিক আছে। অনয় সরকার ভাইয়া আপনি কোন ব্রাঞ্চে? আমি ফার্মগেট ব্রাঞ্চে। অনয় সরকার তুমি ফার্মগেটে চলে আসো, তোমার যদি প্রিপারেশন নিতে হয় তাহলে ফার্মগেটে চলে আসবা। আজকে হচ্ছে বেশিক্ষণ পড়াশোনা করলে আমাদের তাহলে কি হয় জানো, তাহলে আবার সমস্যা বেশি না, আমরা প্রত্যেকদিন নিয়মিত করে হচ্ছে পড়াশোনা করব এবং নিজের প্রস্তুতিটাকে হচ্ছে গুছাই নেওয়া শুরু করে দিব। মনে রাখবা সেকেন্ড টাইম তোমার লাইফের দ্বিতীয় আর একটা সুযোগ। ওই যে বলে না তুমি আর একটা সকাল পাচ্ছ, মানে তুমি নিজেকে আবার নতুন করে প্রমাণ করার একটা সুযোগ পাচ্ছ। তোমার সকাল নাও হইতে পারতো, তোমার সৃষ্টিকর্তার ডাকে সারা দিয়ে চলেও যাওয়া লাগতে পারতো, কিন্তু যেহেতু তুমি একটা নতুন সূর্য আবার পেয়েছো, তার মানে নিজেকে প্রমাণ করার আর একটা চান্স তুমি পেয়েছো। আর এই চান্সটাও যদি তুমি ব্যর্থ হও তাহলে সারা জীবন মানুষের কটু কথা শুনতে হবে, লাইফটা শেষ হয়ে যাবে, নিজের কেরিয়ারটা ধ্বংস হয়ে যাবে। সো সুষ্ঠু বিবেক সম্পন্ন কোনো শিক্ষার্থী চাইবে না নিজের কেরিয়ারটা ধ্বংস করতে এবং নিজের লাইফটাকে নিজের হাতে কবর দিতে। সো একটা ফিউচার ব্রাইটের জন্য হলেও নিজে এই এডমিশন সেক্টরের এই কয়টা দিন কষ্ট করো। তোমরা আমি সবসময় বলি যে তোমাদের প্রয়োজনে যতটুকু লাগে তোমরা আমাকে হচ্ছে নক করবা, ভাইয়া এইটা বুঝি নাই কোনটা করলে ভালো হবে, আমি সব সময় তোমাদের পাশে থাকার চেষ্টা করব। অবশ্যই নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আবারও বলি তোমরা নিউরন নার্সিং কোচিং সেন্টারের অনলাইন অথবা অফলাইন প্ল্যাটফর্মে খুব দ্রুত ভর্তি হয়ে যাও এবং তোমাদের যারা ছোট ভাই বোন আছে তাদেরকে অবশ্যই, যারা ভর্তি করা বা ফার্ম গেটে তারা অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার বা আমার কোচিং এর যারা আছে বা ভাইয়া এটা আপনাদের কিনা এটা সত্যতা যাচাই করে তারপরে হচ্ছে আসবা, ঠিক আছে। তাহলে নো মোর টুডে, গিভ মাই সালাম টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ ফর অল, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।